সালটা 1891। শহর কলকাতার কোলাহল থেকে দূরে শিলাইদহে জমিদারি পরিদর্শনের কাজে গেলেন রবীন্দ্রনাথ। এমনই একদিন পদ্মার বুকে নৌকা সফরে বেরিয়েছেন কবি। হঠাৎ দেখলেন নদীর পাড়ে কয়েকটি ছেলে আদুর গায়ে সেখানে পড়ে থাকা একটি নৌকার মাস্তুল গড়ানোর খেলায় মত্ত। তাদের খেলায় বাদ সাধল কয়েকটি মেয়ে। একজন বসে পড়ল মাস্তুলটার উপরই। খানিক পরে একটি ছেলে এসে ঠেলা মারল মেয়েটিকে। মেয়েটি পড়ে গেল। বিবাদ বাধার উপক্রম হলো বটে, তবে একসময় মেয়েগুলিও খেলায় যোগদান করল। এই ঘটনায় রবীন্দ্রনাথের মনে জন্ম দিল এক নতুন গল্পের নাম ছুটি। চুপ চুপ চুপ, ওই দেখ নখরে মাজাচ্ছে। কাল মায়ের কাছে আমার নামে খুব নালিশ করা হয়েছে, তাই না? মা খুব মেরেছে, এখনো পিঠটা কনকন করছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। ভোলা, গলতিটা দে তো। আমার মাথাটা ফেটে চৌচির করে দিলে গা। ওরে বাবা রে! মাথা নয় মা, কলসিটা। ওই যে ওই দেখো ফটিক দাদার কাণ্ড। কই 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 দর্শিটা কই? হ্যাঁ রে, তুই যে কাল অত মার খেলি, শুধরালি না? বলি তবু শুধরালি না? ওলা উঠো হয়ে মর, তুই মর মর মর। তবে রে, দাঁড়াও ভোলা, বড় একটা ঢিল দে তো। নখরের মাথাটা। ওরে বাবা রে! ও টেপি, পালা পালা পালা! ওরে পালা রে! চলো সর্দার, আজকে যুদ্ধ যুদ্ধ খেলবো। আমি কেমন তীর ধনুক বানিয়েছি দেখবে, চলো। না, যুদ্ধ যুদ্ধ নয়, আমার মাথায় একটা অন্য খেলা এসেছে। কি সর্দার? ওই দেখ, ওই শালকাঠটা পড়ে আছে না, দেখতে পাচ্ছিস সব? চল, ওটাকে সবাই গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব। দারুণ মজা হবে। কিন্তু ওইটা তো মৃত্যুদের, যদি ওরা এসে ধরে? আরে ওটাই তো মজা। চল 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 সবাই, চল 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 চল। হ্যাঁ, ইনি ছেলেদের সর্দার ফটিক চক্রবর্তী। আর তার দোষীপনায় গোটা গ্রাম যাকে বলে অতিষ্ঠ। প্রায় রোজ তিনি তার অপকর্মের দরুন তার মায়ের কাছে ছোট বড় নানাবিধ নালিশ আসতেই থাকে। জ্যেষ্ঠ পুত্রের অত্যাচারে অসহায় একাকী বিধবা রমণীর প্রাণ প্রায় ওষ্ঠাগত। যাই হোক, ফটিক সর্দারের নির্দেশে সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে কর্মে প্রবৃত্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় ঘটল একটি ঘটনা। এই ভোলা, তুই ওই দিকটা ধর। এই রাজেন শক্ত করে ধর না। বিভু, তুই এদিকটায় আয়। এ কি মাখন, তুই এখানে? এই কি করছিস? এই মাখন, এ কি? কোথায় বসছিস তুই? নেমে আয়, নেমে আয় বলছি। মাখন, মাখনলাল, ফটিকের কনিষ্ঠ ভ্রাতা। ছেলের দল যখন ফটিকের নির্দেশ মতো নতুন খেলার আনন্দে মশগুল, ঠিক সেই সময় রণে ভঙ্গ দেওয়ার অভিপ্রায় নিয়ে আবির্ভূত হল মাখন এবং শটান গিয়ে অত্যন্ত গাম্ভীর্য নিয়ে বসে পড়ল গুঁড়িটির ওপর। ছেলের দল তার ঐরূপ ঔদাসীন্য দেখে খানিক থতমত খেয়ে গেল। তারপর কেউ কেউ এগিয়ে এসে একটু আধটু ঠেলাঠেলির চেষ্টা করল, কিন্তু এসব কিছুতেই এতটুকু বিচলিত হলো না সে। অতঃপর হুঙ্কার শোনা গেল ফটিকের। নেমে আয় বলছি, কিন্তু দেখবি যাব। দেখ মাখন, মার খাবি এবার। এই বেলা উঠে আয় বলছি। না, ওঠার কোনো লক্ষণ দেখা যায় না, বরং মাখন নড়ে চড়ে আরো একটু আরাম করে বসল। ফটিক তাতে প্রচণ্ড রেগে ক্ষিপ্র বেগে তার গালে চপেটাঘাতের জন্য এগিয়ে গিয়েও ফিরে এলো।
সকলকে ইশারা করে জুটিয়ে এনে ফিসফিসিয়ে বলল, শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চল, ওকে শুদ্ধ করিয়ে নিয়ে যাই, বেশ মজা হবে। চল চল চল। যেমনি ভাবা তেমনি কাজ। এদিকে মাখন ভাবে এই অবস্থানে তার হয়তো গৌরবে কেবল। আসন্ন পরিণতির ভয়াবহতা তার মাথাতেও এলো না। ছেলেরা কোমর বেঁধে মাখন শুদ্ধ কাঠখানি গড়াতে শুরু করলো। মারো ঠেলা হেইরো, শাবাশ জোয়ান হেইরো, মারো ঠেলা হেইরো, শাবাশ জোয়ান হেইরো। বুড়ি একবার ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য, গৌরব এবং অকালপক্ষ তত্ত্বজ্ঞান সহ ভুয়ে লুটিয়ে পড়ল। কিশোরদের অভীষ্ট সিদ্ধ হল। কিন্তু এই বিজয় উৎসবে ফটিককে অংশগ্রহণ করতে দেখা গেল না। সে বরং কিছুটা শশব্যস্ত হয়ে উঠল। দেখেছিস তো, যেমন কর্ম তেমন ফল, তোকে বারণ করলাম। মাখন রাগে ও যন্ত্রণায় আত্মহারা হয়ে মাটি থেকে কোনো ক্রমে উঠে ফটিকের ওপর ঝাঁপিয়ে পড়ল। একেবারে অন্ধভাবে মারতে লাগলো ফটিককে। তার নাকে মুখে আঁচড়ে কামড়ে অবশেষে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড় দিল। এমন আকস্মিক দুর্ঘটনার জেরে খেলাটা ভেঙে গেল। পল্লী বাংলার শান্ত দ্বীপ্রহর, ঝিমনো রোদ্দুর, তন্দ্রালু হাওয়ার দল বয়ে চলেছে বিলম্বিত লয়ে। ফটিক গোটা কত কাশ তুলে এনে পাড়ে বাঁধা একটা নৌকার গলুইয়ের উপর চড়ে বসে কাশের গোড়া চিবোতে লাগলো। এমন সময়, এই যে বাবু, এটাই চণ্ডীপুরগা, দেখেন দেখেন, আস্তে নামেন, আস্তে আস্তে আস্তে, দিন দিন দিন, বাক্সটা আমাকে দিন, ধরুন ধরুন ধরুন, হাতটা ধরুন দেখি। ইস, কি কাদা, কি কাদা, গেল গেল গেল, আমার ধুতিটাই গেল। আরে ধর ধর ধর, আমাকে ধর। আর একটু হলেই। হ্যাঁ, কত যেন হলো তোমার? আগে 4 আনা। এই যে, এই নাও ধরো। অনেক ধন্যবাদ মাঝি ভাই। একটা বিদেশি নৌকা ঘাটে এসে লাগলো। নৌকো থেকে নেমে এলেন এক অর্ধবয়সী ভদ্রলোক। কাঁচা গোঁফ, পাকা চুল। পার্শ্ববর্তী এক নৌকার গলুইয়ে এক কিশোরকে বসে থাকতে দেখে তিনি শুধলেন, এই যে, এই ছোঁড়া, বলছি বলছি চক্রবর্তীদের বাড়িটা কোথায় বলতে পারবে? বালক ডাঁটা চিবোতে চিবোতে বললে, ওই হোথা। আচ্ছা পাজি তো। এই এই ছোঁড়া, এই শোন শোন শোন, বল না বাপ আমার, বলছি এই বিদেশ বিভুই এতটা বেলা হয়ে গেল, বল বাপ বল, চক্রবর্তীদের বাড়িটা কোথায় বল। জানি নে। হাড় বজ্জাত তো। আরে ওই তো একটা লোক যাচ্ছে। আরে ও ভাইয়া, বলছি চক্রবর্তীদের বাড়িটা কোথায় একটু বলতে পারবে? ফটিক নির্বিকার চিত্তে পূর্ববৎ তৃণমূল হতে রসগ্রহণেই ব্যস্ত রইল। বাবুটি অগত্যা অন্য লোকের সাহায্য অবলম্বন করে চক্রবর্তীদের গৃহের সন্ধানে চললেন। ফটিক দাদা, মা ডাকছে। যাব না। মা তোমাকে নিয়ে যেতে বলেছে। চলো ফটিক দাদা। মাখন দাদাকে তুমি আবার মেরেছো। অতঃপর বাঘাবাগদি বলপূর্বক তাকে আর কোনা করে তুলে নিয়ে গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে লাগলো। আমি যাব না, আমার যেতে ইচ্ছে করছে না, ছেড়ে দাও আমাকে, ছাড়ো বলছি, ভালো হবে না কিন্তু। যাব না, যাব না বলছি। দেখো মা, ফটিক দাদাকে ধরে এনেছি। যাব না আমি। মেরে ফেললে একেবারে। হাতে গোনা যে কটা চুল ছিল মাথায় সব উপরে ফেললে গো। ওরে বাবারে বাবারে, ও মা, আরে ও আর পারি না রে বাবা। ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমূর্তি হয়ে ছুটে এলেন। তার ক্রুদ্ধ কণ্ঠে শোনা গেল,
আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক বলল, না, মারিনি, ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞেস করো। কিরে, তোকে আমি মেরেছি? মাখনকে প্রশ্ন করাতে মাখন নিজের পূর্বকৃত নালিশের সমর্থনে বলে উঠল, মেরেছিস তো। ফটিক এ কথা সহ্য করতে না পেরে ক্ষিপ্র বেগে মাখনের দিকে ধাবিত হয়ে মাখনের গালে সপাটে একটা চড় মেরে বলল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষালম্বন করে ফটিককে খানিক ঠেলে দিয়ে তার পিঠে 2-3টে কিলো চড় বসিয়ে দিলেন। ফটিকও মাকে ঠেলে দিল। তাতেই মা চিৎকার করে উঠলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুললি? আজ তোর একদিন কি আমার একদিন, তবে রে। হ্যাঁ, খুব না, খুব বার বেড়েছে তোর। দেখ, দেখ কেমন লাগে, দেখ, বোঝ এবার। কই রে, কোথায় গেলি সব? সুধা, আরে সুধা আছিস নাকি রে? দেখ, দেখ কেমন লাগে, দেখ, এ কি? বোঝ এবার। আরে কি হলো কি? আরে অমন মারছিস কেন? আরে আরে আরে, আহা, ছাড় ছাড় ছাড়। এ কি দাদা, তুমি কবে ফিরলে এদেশে? ছি ছি ছি, ভেতরে এসো, ভেতরে এসো। এই বাঘা, ব্যাগপত্রগুলো দাদার হাত থেকে নিয়ে গিয়ে রাখ না। এসো এসো এসো, দাঁড়াও দাঁড়াও, একটা গড় করি আগে। মাখন বাবা, এসো তো, মামাকে গড় করো। এই ফটিক, গড় কর মামাকে। ফটিক হাত ছাড়িয়ে মামাবাবুকে প্রণাম করতে গেলে মামা এতক্ষণে দেখতে পায় তার মুখখানা। খানিক চিন্তিত মুখে তাকিয়ে থাকে ছেলেটির দিকে। হ্যাঁ, আরে এই তো সেই ছোড়া। আরে, এ তো সেই লোকটা। একে তো আমি, মাকে যদি বলে দে। কি কি ভাবছো? আরে না না, মাকে আমি মোটেই বলবো না যে তুমি। কি কি করেছে ফটিক? আরে ছাড় তো সব। তা হ্যাঁ রে, এই বুঝি আমার ভাগ্নে? তা কি নাম হে তোমার? ফটিক চন্দ্র। আর এটি ছোট। কিরে, তোর নাম বল মামাকে। মাখন। দাদা, এবার ভেতরে চলো। তেতে পুড়ে এসো, দুটি মুখে দিয়ে একটু জিরোবে চলো। ফটিক, যা নিয়ে আয়। বাঘা, কুয়ো থেকে একটু ঠান্ডা জল তুলে দে দেখি। দাদা, হাত মুখটা আগে ধুয়ে নাও। হ্যাঁ, সেই ভালো, তাই যাই। বহুদিন হল ফটিকের এই মামাবাবু চাকরি সূত্রে পশ্চিমে ছিলেন। ইতিমধ্যেই ফটিক আর মাখন হয়েছে, তারা বড় হয়েছে, তাদের পিতৃবিয়োগ ঘটেছে। কিন্তু এ যাবৎ মামাবাবু একদিনের জন্যও আসতে পারেননি। বহুকাল পরে দেশে ফেরা মাত্রই তিনি একমাত্র বোনকে দেখতে এসেছেন। কত কথা, কত ব্যথা বেদনা জমেছিল তাদের। পিতৃমাতৃহীন একমাত্র বোনটি। সত্যিই তো কত ঝড়ই না বয়ে গিয়েছে তার উপর দিয়ে। বিশ্বম্ভরের অপরাধ বোধে কণ্ঠরুদ্ধ হয়ে আসছিল বারবার। কি হয়েছিল তার? কলেরা, মড়ক লেগেছিল সেবার। তার ডাক্তার বুদ্ধি কিছু, মানে ওষুধপত্র? হাসালে দাদা, এই অজ পাড়া গায়, আর মড়ক লাগলে তো থাক সব কথা। নীরবতা নেমে আসে কিছুক্ষণ। বিশ্বম্ভর বাবুই কৌতূহলী হয়ে আবার প্রশ্ন করেন বোনকে, তা একটা খবর দেয়া যেত না? এত বছরে না একটা চিঠি, না একটা চিঠির উত্তর। এই বছরে আমি কতগুলো চিঠি লিখেছি বলতো? এত অভিমান তোর! দুটো ছেলে, তুই, বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে বলতো? হ্যাঁ, আসতে গিয়ে দেখলাম সামনের পাঁচিলটা পড়ে ঘর দোর একেবারে হাঁ হয়ে রয়েছে। তা ছেলেগুলো পাঠশালায় যায় নাকি? মাখন আমার বড় ভালো ছেলে দাদা, যেমন শান্তশিষ্ট
ভদ্র ব্যবহার তেমন লেখাপড়ায়, হাড় জ্বালালে বড়টা। ওই ছেলেকে নিয়ে যে আমি কি করি, একদম কথা শোনে না গো। পাড়া পড়শি ওর দস্যিপানায় যাকে বলে অতিষ্ঠ। আরে না না, অমন করে বলিস না। ওর বয়সে আমরাও অমনই ছিলুম রে, তোর মনে নেই? শোন, তুই এক কাজ কর, ফটিককে আমার সঙ্গে দে, আমি ওকে নিয়ে যাব কলকাতায়। মামাতো ভাইদের সঙ্গে মিলেমিশে থাকবে, বড় নাম করা স্কুলে দেব ওকে। দেখবি ফটিকবাবু একেবারে দিগ্গজ হয়ে তাক লাগিয়ে দিয়েছে। যা বললাম কর, তুই ওকে দিয়ে দে আমায়। কি বলছো দাদা? না না, বৌদিদি একেই নিজের ছেলেদের নিয়ে নাজেহাল। এ বাঁদর কি উপস্থিত হলে তার প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠবে। আরে কিচ্ছু হবে না, তুই আমাদের উপর বিশ্বাস রাখ। অতঃপর ফটিকের মা সম্মত হল। ফটিককে ডেকে জিজ্ঞাসা করল, কিরে ফটিক, মামা বলছে তোকে নিয়ে যাবে, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফিয়ে উঠে বলল, যাব। কবে নিয়ে যাবে মামা? বলো বলো, কবে নিয়ে যাবে বলো। ফটিককে বিদায় দিতে সত্যিই তার মায়ের কোনো আপত্তি ছিল না, কারণ তার মনে সদাই আশঙ্কা ছিল কোনোদিন না কোনোদিন মাখনকেই না সে জলে ফেলে দেয় বা তার মাথা ফাটায় কি কোনো একটা দুর্ঘটনা ঘটায়। কিন্তু মায়ের মন তো যতই দস্যি হোক, সেই দস্যি ছেলেটা যখন মামার প্রস্তাবে সহজেই রাজি হয়ে গেল বা বিদায় গ্রহণের জন্য উৎসুক হয়ে উঠল, তখন মা ঈষৎ ক্ষুণ্ণ হলেন বইকি। কখন যাবে কবে যাবে করে ফটিক তার মামাকে অস্থির করে তুলল। উৎসাহে তার রাত্রে ঘুম হয় না। এমনকি কলকাতা যাবার পূর্বে হলো কি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। মাখন, এই মাখন, ও পড়ছিস তুই? এত রাতে ঘুড়ি লাটাই ছিপ এসব নিয়ে কোথায় চললি দাদা? তুই বুঝি এগুলো কলকাতাতে নিয়ে যাবি? না না, এগুলো তো তোকেই দিতে এলাম, আমি তো চলেই যাচ্ছি। এখন থেকে এগুলো সব তোর। ফটিক আনন্দের ঔদার্যবশত তার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করার পূর্ণ অধিকার দান করে ঘর থেকে বেরিয়ে গেল। মাখন কিছুক্ষণ খোলা দরজাটার দিকে ফেল ফেলিয়ে চেয়ে রইল। আসি রে বোন, একদম চিন্তা করিস না, ফটিক আমার নিজের ছেলের মতোই যত্নে থাকবে সেখানে। আর ছুটি ছাটা পেলে তো আসবেই। মাখনকে নিয়ে তুইও সময় করে আসবি, থাকবি। না রে, এবার রওনা দি, বুঝলি না? না হলে ফিরতে রাত হয়ে যাবে। ফটিক, বাপধন আমার, মামা মামির কথা শুনবে কেমন, দুষ্টুমি করবে না কিন্তু, লক্ষ্মী হয়ে থাকবে বাবা। হ্যাঁ মা, মাখন, বাঘা, আসছি। বিশ্বম্ভর আর ফটিক নৌকায় গিয়ে বসলে নৌকো ভেসে চলল কলকাতা অভিমুখে। আদিগন্ত মাঠ, সবুজ ধানক্ষেত, পল্লীর মেঠো পথ, ডিঙি নৌকো বাওয়া নির্জল দুপুর, আমতলা জামতলা নিহিত শিকড়ের টান ছিন্ন করে ফটিকের গোত্রান্তর হল ইট কাঠ পাথরের নাগরিকতায়। মামা, এটা কি? ওটা, ওই দেখো মামা, কত বড় বড় বাড়ি। মামা, এটাকে কি বলে? অত বড়, ওটা কি যাচ্ছে গো? এলেন নতুন দেশে। হ্যাঁ, অচেনা সেই মুলুকে পা রাখতে না রাখতেই
বিস্মিত এই বালকের যাই নজরে পড়তে লাগলো তাই তার হৃদয়ে উত্তেজনার সঞ্চার করল। তার প্রশ্নবাণে অতিষ্ঠ হয়ে উঠলেন বিশ্বম্ভরবাবু। অবশেষে মহানগরের রাজপথ অলি গলি পেরিয়ে তারা বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছল। কি গো, ও গিন্নি, গিন্নি, আরে কাকে এনেছি দেখো। গিন্নি, আরে কোথায় গেল সব? আরে এই লালু, বলো দো, ছেলেগুলোই বা গেল কোথায়? আরে দেখে যা তোরা কাকে এনেছি। ওহ, গেল কোথায় সব? ও কি হলো কি? চেঁচিয়ে বাড়ি মাথায় করছে দেখো কেমন। কই, কাকে আবার ধরে আনলে দেখি? গৃহকর্ত্রী এইরূপ গজগজ করতে করতে ঘর থেকে বের হয়ে এলেন। ও মা, এ কে গো? একে কোথা থেকে ধরে আনলে? মে গো, এ যে পুরো গেঁয়ো ভূত। বিশ্বম্ভরবাবুর এক ছেলে থাকে হোস্টেলে, বাকি দুই ছেলে লালু আর বলু ততক্ষণে এসে দাঁড়িয়েছে মায়ের পাশে। ফটিককে আপাদ মস্তক নিরীক্ষণ করে তারাও নাক সিটকোলে। ফটিকের সকল বিস্ময়, সকল উত্তেজনা, সকল আনন্দ এক মুহূর্তে নিভে এলো। মায়ের সংসারেও সে অপছন্দেরই ছিল, কিন্তু মামি বা মামাতো ভাইদের এহেন অভ্যর্থনা বড়ই বুকে বিঁধল তার। এই তো, আরে কোথায় ছিলে বলো তো সব? দেখো দেখো, এ হলো আমার বড় ভাগ্নে ফটিক। ফটিক, ইনি হলেন তোমার মামিমা, আর এই যে তোমার দুই দাদা লালু আর বুলু। আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? হ্যাঁ, এই তেপ্পর রোদ্দুরে তেতে পুরো এসেছে ছেলেটা। যা যা, ভেতরে নিয়ে যাও ওকে, যা। বাবা, ও কি আমাদের সঙ্গে থাকবে? হ্যাঁ, তা নয় তো কি। আমাদেরই তো ঠিকঠাক জায়গা হয় না, ওইটুকু ঘরে আবার। যেটা বলছি কর। ফটিক বুঝতে পারলে মামা মানুষটি সাদা সরল হলেও এই সংসারে সে বড়ই অযাচিত। মা বলে দিয়েছিলেন মামা বাড়ি গিয়ে মামিমা বড় দাদাদের গড় করতে। ফটিক মামিমাকে প্রণাম করতে গেল। মামিমা পা সরিয়ে নিলেন। বিশ্বম্ভর পরিস্থিতি সামাল দিতে ফটিকের ব্যাগপত্তর এবং ফটিক সহ নিজেই ঘরের দিকে পা বাড়ালেন। মামিমা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, নিজেদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। দুটো ছেলেদের লেখা পড়া মাস্টার, সংসারের এতগুলো মানুষের গ্রাসাচ্ছাদন, আরো একজনকে এনে জোটালে। বলি তোমার না আমার, কার বাবা এত জোগাবে শুনি? কি বোকা লোক রে বাবা। ও মা, আমরা কিন্তু এই গাইয়াটার সঙ্গে থাকবো না, আগেই বলে দিলাম। বিশ্বম্ভর তাদের বৈঠকখানাটিতেই ফটিকের থাকার ব্যবস্থা করলে। বাপ মরা ছেলে, বিধবা বোনটা কত আশা নিয়ে পাঠালে। ছি ছি ছি, কি ব্যবহারটাই না করলে বউ ছেলেরা। কি ভাবলো কে জানে ছেলেটা। ফটিক, বাপধন আমার, তুই যেন কিছু মনে করিস নে। হ্যাঁ, তোর মামির কিন্তু মুখটাই 16 আনা। থাকতে থাকতে দেখবি মনটা কিন্তু খুব নরম। আর দাদাদের আমি খুব বকে দেবো। হ্যাঁ, খুব বকে দেবো। নে বাবা নে, একটু জিরিয়ে নে, আমি যাই, তোর খাবার ব্যবস্থা করি গে। হ্যাঁ। ফটিক জানলার সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় সেই সবুজ প্রান্তর, সুনীল আকাশ, ধান ক্ষেত, কাশফুল, নদীর তীর, এখানে আকাশ কই? আস্তে আস্তে একটা মাঠও চোখে পড়ল না, কেবল পিচ রাস্তা, ট্রামে বাসে বাদুর ঝোলা মানুষ, আর আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ওই সুউচ্চ অট্টালিকার বিষণ্ণ চিলে কোঠারা। ফটিকের দম বন্ধ হয়ে এলো। পশ্চিম থেকে ফিরে সবে বাড়ির গিন্নি নিজের নিয়মে ঘরকন্যা পেতে বসেছেন। তার মধ্যে হঠাৎ একটি 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াগে ছেলে এনে উপস্থিত করলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। স্বামীর কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড থাকে,
রান্না চড়িয়ে এই সব কথাই বারে বারে মনে আসতে থাকে তার। এমন সময় বিশ্বম্ভর বাবু এসে রান্নাঘরে ঢুকলেন। কি গগিন্নি, হলো তোমার? বলি অদ্ভুত থেকে ছেলেটাই প্রথমবার মামার বাড়ি এসেছে বলে কথা। কই কি রেঁধেছো দেখি? ও যা গন্ধ ছেড়েছে না! আহ, হ্যাঁ, বিনে মাইনের দাসী রেখেছ তো আমায়। তা নবাব পুত্তুরকে যে আনলে, জোগাতে পারবে তো? বাড়ির দেনা শোধ হয়নি কিন্তু এখনো। ছেলেদের লেখাপড়া সব কিন্তু একার ঘাড়ে। আর ওই তো একটা গেঁয়ো ভূত, যেমন রূপ তেমনি চেহারা, আর শুনেছি হাড় বজ্জাত। আমি কিন্তু পারবো না। বেগতিক যদি এতটুকু দেখি, আমি কিন্তু ছেলেদের নিয়ে ভিটে ছাড়া হব বলে দিলুম। তুমি তোমার ভাগ্নেকে নিয়ে থেকো। ছি ছি ছি, ও কি কথা! বাপ মরা ওইটুকু ছেলে, বিধবা বোনটা আমার, একটু বোঝো লক্ষ্মীটি। অমন করছো কেন? তোমার বোন তোমার ভাগ্নে, আদিক্ষেতা তুমি দেখাতে হলে দেখাও, আমি পারবো না। নাও খাবারটা ধরো, খেয়ে উদ্ধার করতে বলো আমায়। মামি দেবে? আমি বাসনগুলো ধরবো, দাও না আমায়। এত ভারী বাসনপত্র, দাও আমায় দাও। ও তুমি? বাবা, মামির জন্য দরদ দেখছি উথলে উঠছে। আচ্ছা ধরবে তো ধরো, তবে দেখো সাবধানে। মামির হাত থেকে বাসনগুলি নিয়ে ফটিক রান্নাঘরের দিকে চলল মামির পেছনে পেছনে। হঠাৎই পা পিছলে ধরাশায়ী হলো সে। বাসনপত্র ছিটকে গেল এদিক ওদিকে। মামি তো একেবারে রে রে করে উঠলেন। হ্যাঁ, এত বড় ছেলে কোনো কাজ ঠিক করে করতে পারে না। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। শোভাও নেই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নয়। তার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা। আর একটা কথাও না। কচি খোকা, তুই ও বাড়ির সেজে বউকে কি বলেছিস বল? এত কথা বলতে তোকে কে বলেছে? কাল থেকে স্কুল আর বাড়ি, এর বাইরে আর কোথাও যদি বেরোতে দেখেছি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করে ফটিকের মতো কিশোরেরা বিমানান রূপে বেড়ে ওঠে। লোকে সেটা তার একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে। কি রে ফটিক, তোর তো দেখছি এই জামাটাও ছোট হয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, মাসে 10টা জামা কিনে দাও ওকে। আর কি, পয়সার গাছ আছে তো তোমার। তার শৈশবের লালিত্য, কণ্ঠস্বরের মিষ্টতা সহসাই চলে যায়। লোকে সেজন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না। শৈশব আর যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। আহা, ও কি করে জানবে বলো তো? ও তো এখানকার কিছু চেনেই না। ওকে যদি ঠকিয়ে দেয়? না, জানবে না, ও সব জানে। ওগুলো ও শয়তানি। যা দূর হ, বেরো চোখের সামনে থেকে। এই বয়সের ছেলেরা সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাচ্ছে না। এই জন্য নিজের অস্তিত্ব নিয়ে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট থেকে স্নেহ কিংবা সখ্য লাভ করতে পারে, তবে তার নিকট নিজেকে বিকিয়ে দেয়। ফটিক, এই নে,
নতুন জামা, এটা আর পরিস না, হ্যাঁ, ছোট হয়ে গেছে। শোন, মামি যদি জিজ্ঞেস করে বলবি যে তুই বাড়ি থেকে এনেছিলি, কেমন? আমি চলি। মামা, তোমার চশমা। হ্যাঁ, চশমা? এ কি রে, এটা তো ভেঙে গেছিল মাসের একবারে শেষ, তাই কে সারালো? তুমি স্কুলের জন্য যেই টাকা দাও আমি জমিয়ে রেখেছিলাম, তাই দিয়েই। বিশ্বম্ভর চোখের জল লুকোতে ঘর ছেড়ে বেরিয়ে যায়। বয়ঃসন্ধি এক বড় বালাই, এমনকি এদের প্রতি স্নেহ ভালোবাসাটুকু লোকের অপ্রয়োজনীয় মনে হয়, কারণ সেটা সাধারণের কাছে প্রশ্রয় মাত্র মনে হয়। সুতরাং তাদের চেহারা আর ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। তুই এখানে কি করছিস? ঘরে যা। এই বয়সে মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলে মনে ধারণা আরম্ভ হয়। অতএব তাদের নিকট থেকে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হতে থাকে। মামির স্নেহহীন চোখে ফটিক যে একটা দুর্গ্রহের মতো, এইটা ফটিকের বুকে খুব বিদ্ধ। মামি যদি কখনো তাকে কোনো একটা কাজ করতে বলতেন, তাহলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করে ফেলত। অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করতে বলে উঠতেন, বাবা রে বাবা, একটা কয়লা ভাঙতে দিয়েছি, সারা দিন কাবার করে ছাড়লে। ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না। যাও, নিজের কাজে মন দাও গে, যাও যাও, একটু পড়ো গে। ফটিকের মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। ঘরের মধ্যে এরূপ অনাদর, এর উপর আবার হাঁপ ছাড়ার জায়গা পর্যন্ত ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথাই মনে পড়ত। প্রকাণ্ড একটা ঢাউস ঘুড়ি নিয়ে বো বো শব্দে উড়িয়ে নিয়ে বেড়াবার সেই মাঠ, তাইরে নাইরে নাইরে না করে উচ্চৈস্বরে স্বরচিত রাগিনী আলাপ করতে করতে অকর্মণ্যভাবে ঘুরে বেড়ানোর সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কাটবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দল বল উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মায়ের জন্য দিনরাত তার মন কেমন করত। বলছি তো আমি মাখনকে মারিনি মা। মা, জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাবার অন্ধ ইচ্ছা, মাকে বহুদিন দেখতে না পাওয়ার অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বাছুরের মতো কেবল একটা আন্তরিক মা মা কান্না, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরকে কেবলই নাড়া দিত। এই যে ফটিক চন্দ্র, বলো দেখি নর শব্দরূপের সপ্তমীর বহু বচনটা যেন কি? হ্যাঁ, ফটিক ফেল ফেলিয়ে তাকিয়ে রইল। আজও তোর পড়া হয়নি? না মাস্টার মশাই, মানে হ্যাঁ, নর শব্দরূপের হতভাগা। হ্যাঁ, হাত পাত পাত, হাত হাত পাত বলছি। হ্যাঁ, হতভাগা। তবে রে, হ্যাঁ, পড়াশোনার নামগন্ধ নেই, গাধা কোথাকারের।
স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞেস করলে সে ওরকমই হাঁ করে চেয়ে থাকত। মাস্টার যখন মার আরম্ভ করত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করত। কিরে ফটিক, খেলবি না? চল খেলি। না রে, তোরা খেল, আমার ভালো লাগছে না। দূর, তোর যে কি হয়েছে? থাক তুই একা দাঁড়িয়ে। স্কুলে ছেলেদের যখন খেলবার ছুটি হতো তখন জানালার কাছে দাঁড়িয়ে ফটিক দূরের বাড়িগুলোর ছাদের দিকে চেয়ে থাকত। যখন দুপুর রোদ্দুরে কোনো একটা ছাদে দু একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিত, তখন তার মন অস্থির হয়ে উঠত। মামা, আসবো? কে? ও ফটিক, আয় 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 আয়। মামা, মার কাছে কবে যাব? সে কি? কেন রে, কি হলো? না, তুমি আমায় মায়ের কাছে নিয়ে চলো, নিয়ে চলো না মামা। আরে দাঁড়া, স্কুলের ছুটিটা হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে তো এখনো ঢের দেরি। ফটিক মানতে চাইল না। মা মা করে মামাকে অস্থির করে তুলল। সেদিন স্কুল থেকে ফিরে বুলু আর লালু তাদের পিস্তুত ভাইটিকে নিয়ে মা বাবার কাছে ক্ষোভ প্রকাশ করলে। বাবা, ফটিককে তুমি অন্য স্কুলে দাও। আমরা রোজ রোজ ওর জন্য অপমান সহ্য করতে আর পারছি না। কেন, কি করলো আবার? ও আজ আবার বই হারিয়ে ফেলেছে। হ্যাঁ, না করে পড়া, না নিয়ে যায় বই। মাস্টাররা আমাদের কথা শোনান, ছেলেরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। ও গেলে আমরা কিন্তু আর ওই স্কুলে যাব না, এই বলে দিলাম। হ্যাঁ, ফটিকও এসে দাঁড়িয়েছে নতমস্তকে। ফটিকের অনাচারের কথায় মামি রেড়ে করে উঠল। কিরে ফটিক, তুই আবার বই হারিয়েছিস? ও হ্যাঁ, মামা তো ভাগ্নের সেবায় সব ব্যস্ত। তুমি মাসে 5 বার বই হারাবে, মামা 5 বার কিনে দেবেন। নাও, যন্ত্রণা ভোগ করো। তখন পই পই করে বলেছিলুম। ফটিক মাথা নিচু করেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে মায়ের ওপর বড় অভিমান করে বসল। অপমানে, লজ্জায়, হীনতায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো তার। সেই রাত্রেই ফটিকের মাথা ব্যথা করতে লাগল, গায়ে শিরশির ভাব। সে বুঝতে পারলে তার জ্বর আসছে। কিন্তু এই সময় কোনরূপ ব্যামো বাঁধলে মামি তো আরো অস্থির হয়ে উঠবেন। তাহলে উপায়? পরদিন সকালে ফটিককে আর দেখা যায় না। কিরে, কোনো খোঁজ পেলি? না বাবা, বড় রাস্তা অব্দি তো খুঁজে এলাম। হ্যাঁ বাবা, সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ দেখেনি। ছি 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 ছি, কি জবাব দেবো বলতো ওর মাকে? চল চল, পুলিশে খবর দিই একটা। হ্যাঁ বাবা, তাই চলো। তাই চলো। না, দিন গড়িয়ে বর্ষণ মুখর শ্রাবণ রাত্রি নেমেছে। ফটিক ফেরেনি। বিশ্বম্ভরবাবুর হৃদয় জুড়েও ধারাবর্ষণ। বাপ মরা ছেলেটা কত আশা নিয়ে এনেছিল তাকে। ছি 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 গিন্নি, কাল রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল ছেলেটার। কিচ্ছুটি জানতে দেয়নি কেন জানো? তুমি রাগ করবে বলে। আমি সারা রাত ওর শিওরের কাছে বসেছিলাম। ভোরবেলা জ্বরটা কমেছে দেখে এ ঘরে এসে শুয়েছি মাত্র। এর মধ্যেই একটা দিনের জন্য ছেলেটাকে তুমি শান্তি দাওনি। মাকে ছেড়ে এত দূরে, কত অবহেলা, কত গঞ্জনা সয়েছে তোমার। দেখে নিও ঈশ্বরের বিচার করবেন। ঈশ্বর বিচার করবেন তোমার, তুমি দেখে নিও। বাড়ির বাইরে একটা গাড়ি এসে থামে। দরজায় করাঘাত শোনা যায়। বিশ্বম্ভরবাবু! বিশ্বম্ভরবাবু! বিশ্বম্ভরবাবু দৌড়ে গিয়ে দরজা খোলেন।
ফটিক, বাবা আমার, কি হলো? কি হয়েছে তোর? অমন করছিস কেন? এই বলু, লালু, আয় আয় আয়, শিগগিরি আয়। দুজন পুলিশের লোক ততক্ষণে ফটিককে ধরাধরি করে নামিয়ে বাড়ির চৌকাঠ পেরোয়। ফটিকের আপাদ মস্তক ভিজে, সর্বাঙ্গে কাদা, মুখ চোখ রাঙা, থরথর করে কাঁপছে সে। বিশ্বম্ভরবাবু তাদের হাত ছাড়িয়ে কোলে করে নিয়ে গিয়ে ফটিককে বিছানায় শুইয়ে দেয়। মামি অগত্যাই তার ভিজে জামাকাপড় ছাড়তে ছাড়তে বলে, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে এই কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তাই দেব। তোমার মতো মেয়ে মানুষের কাছে থাকলে ছেলেটা মরে যাবে। তুমি মা নয় তো, তুমি ডাইনি, রাক্ষসী। বচসা চলতে থাকে। মামি, আমায় বকো না মামি, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে, আমার দোষ নেই, আমি চলে যাব, আমায় কিছু বলো না মামি, আমায় কিছু বলো না। বালকের জ্বর মাঝরাতে অত্যন্ত বেড়ে গেল। সমস্ত রাত্রেই প্রলাপ বকতে থাকল। বিশ্বম্ভরবাবু ভোর রাত্রে ডাক্তার ডেকে আনলেন। খুব একটা ভালো বুঝছি না, ওর মাকে যত তাড়াতাড়ি সম্ভব ডেকে পাঠান। বিশ্বম্ভরবাবু ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের ওপর তুলে নিয়ে ফটিকের কাছে এসে বসল। ফটিক হঠাৎ বিড়বিড় করে উঠল, মা, আমাকে মারিস না মা, মা আমি সত্যি বলছি মা, আমি কোনো দোষ করিনি মা। বিশ্বম্ভরবাবু, অবস্থা তো বড়ই খারাপ, এভাবে ফেলে রাখলে তো ছেলেটা মরে যাবে। ফটিক থেকে থেকেই ফ্যাল ফ্যাল করে চেয়ে ঘরের চারিদিকে কি যেন খুঁজতে লাগলো। জ্বর বাড়লে কখনো বা অচেতন হয়ে পড়তে লাগলো। বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসে প্রতি মুহূর্তেই বোনের অপেক্ষা করতে লাগলেন। এক বাহু মেলে না, দু বাহু মেলে না। যে অকুল সমুদ্রে ফটিকের যাত্রা আরম্ভ হয়েছে, বালক রশি ফেলে কোথাও তার তল পাচ্ছে না। এক বাহু মেলে না, দু বাহু মেলে না। ফটিক, সোনা, মানিক আমার। এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করে বিছানার উপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে। নিমিলিত জ্বরের ঘোরে আচ্ছন্ন ফটিক অতি সহজেই চিনে নেয় সেই জ্বর। মা, ওরে ফটিক বাপধন রে। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, এখন আমি বাড়ি যাচ্ছি, এখন আমি বাড়ি যাচ্ছি মা।